বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর এখন শুধুই নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষা। তবে এখন প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভাবনায় জোটের সমীকরণ। দল ও প্রতীকের পাশাপাশি প্রার্থীদের গুরুত্ব বাড়ায় এবারের জাতীয় সংসদ নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি অনুমান করা যায়। তবে এবারের নির্বাচন বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি মানুষের সত্যিকারের মুক্তি আনবে কতটা তা নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি ভোটে জুলাই হিস্সা। সঙ্গে আছি মুজাহিদ শুভ, আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আছেন জুলাই যোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমদ সামরান, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমরা ভিন্ন ভিন্ন মতে জানবো আসলে এবারে নির্বাচন কেমন হচ্ছে বা আমাদের প্রত্যাশার পূরণ হবে কিভাবে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে অধ্যাপক ডক্টর সাব্বির আপনার কাছে জানতে চাই যে আসলেই তো আমাদের সামনে নির্বাচন ছাড়া মানে আর কোনো যদি কিন্তু আসলে নাই, কিন্তু এখন আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা যাচাই বাছাই চলছে। যদি আমরা বড় দুটি জোটের কথা বলি, একদিকে বিএনপি একদিকে জামাত, এর পাশাপাশি ছোট বা নতুন দলগুলো এখনও চিন্তা করছে, এমনকি এনসিপিও চিন্তা করছে তারা কোন জোটে যাবে। মানে এবারের মেরুকরণটা কেমন হতে পারে, আগের প্রেক্ষাপটের থেকে এবার ভিন্নতা কীরকম? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এবারের যে প্রেক্ষাপট, এটা তো 5ই আগস্টের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে দেশে। সুতরাং এবারে যে ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা সামনে হবে সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায়, আবার আমি যদি এরশাদ সময়ের 90-এর অভ্যুত্থান পরবর্তী ট্রানজিশনটা চিন্তা করি, সেই ট্রানজিশনের চাইতে আরও আশা করছি আমরা এই যে সংস্কার হলো, এই সংস্কারের প্রেক্ষাপটকেও যদি আমরা বিবেচনা করি তাহলে এটা একটা ভালো উত্তরণ ঘটবে বলে আমি মনে করি আর কি। এবং আমাদের সামনে যে সরকারটা গঠিত হবে সেটা অনেক কম্পিটিটিভ একটা সরকার হবে, যেটা আমার মনে হয় যে একটা জবাবদিহিমূলক সরকারের জন্য যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে শুধু সরকারি দল না, সরকারি দলের বিপরীতে একটা শক্তিশালী বিরোধী দল থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি। এবং সেটা হয়তো এবার আমরা দেখতে পাবো যে একটা ভালো বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখছে। কিন্তু আপনার কাছে একটু জানতেই চাই যে অনেক ধরনের অনুমান তো এখন চলছে, তাই না? যদিও এনসিপির দিকে অনেকে তাকিয়ে আছে যে তারা 300 আসনে মনোনয়ন দিতে পারছেন কিনা, তার থেকে বড় আলোচনা তারা কোন জোটে যাচ্ছে, তাদের একটা ফ্ল্যাগশিপ আছে যেহেতু। সেক্ষেত্রে আপনি কি মনে করেন জোটটা কীরকম হতে পারে? আমার মনে হয় এনসিপির রাজনৈতিক যে মতাদর্শ, যতটুকু আমি তাদের সম্পর্কে আমার ব্যক্তিগত পড়াশোনার মধ্য দিয়ে জানতে পেরেছি, তাদেরকে আমার মনে হয়েছে যে তারা অনেকটাই বিএনপির যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তার কাছাকাছি। যে কারণে আমি মনে করি আদর্শিক জায়গা থেকেও সম্ভবত আপনার এনসিপির বিএনপির সাথে অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনাটাই আমার কাছে বেশি মনে হচ্ছে। কিন্তু স্যার এই যে বিগত 1 বছরের বেশি সময়ে বিএনপিকে নিয়ে নানা ধরনের যে চাঁদাবাজি বা অনেক ধরনের অভিযোগ আসা, অনেক খুনের ঘটনা ঘটেছে, এগুলোকে কিন্তু তারা বারে বারে সামনে কিন্তু আনছে। এবং অনেক আলোচনাতে এমনও পাওয়া যাচ্ছে যে তারা হয়তো বিএনপির বিরুদ্ধে একটা বড় জোটের দিকে তারা যেতেও পারে, সেরকম কথাও কিন্তু আছে। আমার মনে হয় আলটিমেটলি তো যখন আপনি নির্বাচনের হিসাব নিকাশটা করবেন, জি, তখন এটার হিসাব নিকাশটা কিন্তু ডিফারেন্ট একটা ক্যালকুলেশন, যে আপনাকে মানে কিছু আসনে জয়ী হয়ে আসতে হবে। এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এনসিপি একা নির্বাচন করাটার মতো অবস্থা আমি মনে করি যে এনসিপির এখনো সেই জায়গায় হয়নি, তাদের সেই শক্তিটা হয়নি এখনো। কিন্তু স্যার এটা কি এরকমও কিনা যে তারা যে ক্ষমতার একটা স্বাদ কিন্তু পেয়েছে এই যে অন্তর্বর্তী সরকার থেকে, মানে ওই একটা বাতাসও আছে কিনা যে তারা ক্ষমতার একটু কাছে থাকতে চায়, যেহেতু ধরে নেওয়া হচ্ছে হয়তো বিএনপি ক্ষমতায় যাচ্ছে? হ্যাঁ, না আপনি ঠিকই বলেছেন, এইটার সাথেও আমি একমত আসলে। এবং তাদের নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা যেসব কথাবার্তা বলি যে তাদের মধ্যে ক্ষমতার কাছাকাছি থাকারও একটা ইচ্ছা আছে বলেই তাদের হিসেব নিকেশটা আমার মনে হয় যতটা না জামাতের দিকে তার চাইতেও বেশি আপনার বিএনপির দিকে যেতে পারে। জামাতের দিকে না যাওয়ার পেছনে তারা হয়তো সেই ট্যাগটা নিজেদের ঘাড়ে নিতে চায় না, সেটা হলো 71-এর যে ট্যাগ, সেটা নিয়ে তারা তো সোচ্চার এবং বলছে। আমি আহমেদ সামরান আপনার কাছে একটু জানতে চাই যে আপনি জুলাই যোদ্ধা, গুলি খেয়েছিলেন, আপনি এবং আপনার বাবা সহ
গুমের শিকার হয়েছিলেন অল্প কয়েকদিনের জন্যে। আপনার কাছে জানতে চাই যে এই যে প্রত্যাশা ছিল তিনটি বিষয়ে, সংস্কার, জাতীয় জুলাই সনদ এবং নির্বাচন, দুটি তো আসলে হয়ে গেল মোটামুটি, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। কতটা সন্তুষ্ট হলেন? সন্তুষ্টের জায়গা থেকে যতটুকু এক্সপেকটেশন ছিল সেটা তো আসলে মিট হয়নি। আচ্ছা, জুলাইয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে পুরো জাতির একটা পুনর্জাগরণ আমরা দেখতে পাইছিলাম। আমরা দেখছিলাম যে যখন ইলেকশনটা হয়ে গেল জানুয়ারি 7 তারিখে, এরপর সবাই একটা হতাশার মধ্যে চলে আসছিল, রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখতেছিল না। মানুষ সবসময় ওই প্রতিবাদগুলোও হতো ছোট ছোট গণ্ডির ভিতরে। জাতিটা একবারে অরাজনৈতিক হয়ে গেছিল, রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে মানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাপলিটিক্যাল হয়ে যাচ্ছিল। তো ব্যাপারটা বেশ অনেকটা অলৌকিক একটা ইভেন্ট, সে একটা ইভেন্ট থেকে এত বড় একটা কিছু হয়ে গেল। অ্যান্ড সরাসরি এটা হচ্ছে গিয়ে আমি মনে করি এটা সরাসরি আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় এই জাতির একটা পুনর্জাগরণ হয়েছে, এবং এই পুনর্জাগরণের মধ্য দিয়ে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছে, এই সংবিধান পরিবর্তনের কথা বলতেছে। তো এই সব কিছুর মধ্যে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে নতুন একটা বাংলাদেশ দেখব, নতুন সংবিধান হবে, আগে সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল পার্টিগুলা হয়তো এই গণ অভ্যুত্থান, এই বিপ্লবটাকে সেভাবে হচ্ছে ধারণ করতে পারেনি। যার কারণেই হচ্ছে গিয়ে ওই পুরনো সিস্টেমটাকেই একটু মডিফাই করা। আমরা ইন্টারিমের মধ্যেও দেখছি যে সবাইকে একটু তুষ্ট রাখার চেষ্টা, যে ওর থেকে একটু শুনি, ওর থেকে একটু শুনি। ইন্টারিমও কি আসলে বাধ্য হয়ে গেছে কিনা, যে তুষ্ট না রাখলে পারা যাচ্ছে না, এরকম কিনা? অনেকটা এরকম বলা যায়। অ্যান্ড এই জায়গাটাতেই একটু হতাশা আর কি, যে আমরা যতটা পরিবর্তন চাইছিলাম, যে চেঞ্জেসগুলো দেখতে চাইছিলাম, আনফর্চুনেটলি পুরোপুরিভাবে আমরা সেটা পাই নাই আর কি। কিন্তু এখানে তো একটা কথা আছে, আসলে যারা এই পরিবর্তনের নেতৃত্বে ছিল তারা সরকারে আসার পরে কিন্তু তাদের আচার আচরণ নিয়েও কিন্তু একজন প্রশ্ন হয়েছে 1 বছরের মধ্যে, সেটাও কি হতাশ করে কিনা? অবভিয়াসলি, সেটা তো অবভিয়াসলি হতাশ করে আর কি। আপনি আপনার সহযোদ্ধাকে যখন দেখবেন যে সে একটু বিপথে চলে যাইতেছে, সে আপনার যদি মনে হয় যে সে আপনার সাথে গাদ্দারি করতেছে, এটা তো বেশ কঠিন আর কি, যন্ত্রণাদায়ক। মানে তারা ওই জায়গায় থাকলে হয়তো আরেকটু সংস্কার হতে পারতো আর কি, মনে করেন? সংস্কার হতে পারতো। আমি কি জি প্লিজ সাথে একটু যোগ করি? অবশ্যই স্যার। আমার কাছে যেটা মনে হয়েছে যে এনসিপির যারা এনসিপিটা করলো তারাই তো মূলত এই আপরাইজিংটাকে নেতৃত্ব দিল আর জি। কিন্তু তাদের যে শুরুটা এত চমৎকার কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা মাঠে এসেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে তারা একটা প্রপার গাইডেন্সের অভাবে তারা আসলে পরবর্তীতে এই চমৎকার বক্তব্যটা নিয়ে আর এগিয়ে যেতে পারলো না। ওই গাইডেন্সটা যদি তাদের থাকতো, বা তারা যদি মনেও করতো যে ঠিক আছে গাইডেন্সের জন্য একটা গোষ্ঠী তাদের সঙ্গে যুক্ত হবে, এক্স্যাক্টলি তাদের উপদেষ্টা হিসেবে থাকতে পারে, এরকম কথাও এসছে। হ্যাঁ, আমার কাছে এই দুর্বলতাটা মনে হয়েছে যে এনসিপির ক্ষেত্রে। সাজেদুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে এবার 30% তরুণ ভোটার, যদিও মানে তারুণ্যের বয়স পার যারা হয়েছে তাদের অনেকেও আসলে ভোট সেভাবে দিতে পারেনি, কিন্তু এটি একটি অনেক বড় সংখ্যা। আপনি কি মনে করেন যে মানে জুলাইয়ের অভ্যুত্থান যেভাবে হয়েছে তরুণদের রক্তে, মানে এবারের নির্বাচনে এটার একটা অন্যরকম একটা বিস্ফোরণ হতে পারে, বা সত্যিকার অর্থেই যে পরিবর্তনটা আমরা চাই সেখানে তরুণরা আসলে ওই ভূমিকাটা পালন করবে, কি মনে করেন? আমার মনে হয় বাংলাদেশে যেই সময় 5 আগস্টের পরবর্তী, অর্থাৎ জুলাই বিপ্লব পরবর্তী সময়, যখন আমরা আমাদের মানে ফ্যাসিবাদের যে শাসক তাকে যখন আমরা সরাতে পেরেছি, এটা সরাতে পেরেছি আমরা মানুষ যে ছিল আমাদের বাংলাদেশের, তাদের সবারই একতার ফলে, এবং তারা যে একসাথে বলিয়ান হয়ে তাকে সরাতে পেরেছে। তো এই সেন্স থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। জুলাইয়ের আগে বাংলাদেশের মানুষ কিন্তু একরকম ছিল, এবং জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র তরুণদের কথা বলে না, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে আমরা দেখেছি যে তাদের মধ্যে একটু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা ঠিক কোন জায়গাতে? পরিবর্তনটা এসেছে আপনার, তারা এখন রাজনীতি নিয়ে একটু হলেও বোঝে, একটু হলেও শোনে। আগে যারা এড়িয়ে গেছে 5 তারিখ পর্যন্ত, তারাও তো অনেকে এখন আবার নামছে। জি, অনেক নতুন শক্তি আমরা জি জি হ্যাঁ, এইরকম আমরা দেখি যে যেমন অনেক মানুষ যারা রাজনীতি নিয়ে অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্ট ছিল না,
তারাও কিন্তু এখন কি করতেছে, আপনার রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছে। আমরা 5 আগস্ট পরবর্তী যেমন দেখছি যে অনেক তরুণ যারা বিদেশে পড়াশোনার জন্য গেছে এবং সেখানে সেটেল হওয়ার প্ল্যান করতেছিল, তারা অনেকে আবার 5 আগস্টের পরে ব্যাক করছে বাংলাদেশে, এবং তারা অনেকে বাংলাদেশকে মনোনয়ন পর্যন্ত নিচ্ছে, আমরা দেখছি মনোনয়ন পর্যন্ত নিচ্ছে। তারা আপনার চাচ্ছে যে তারাও দেশের জন্য কিছু করুক। মানে দেখেন, মানে বাংলাদেশকে আমরা এই যে গত 50 বছরের ইতিহাস যদি আমরা বলি, আমরা সব সময় দেখেছি যে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দলাদলি রয়েছে, তাদের মধ্যকালে কোন্দল রয়েছে। আপনার মানে খুব ঢালাওভাবে বলছি কথাটা, বাট মোটামুটি ভাবে আমার কাছে এইভাবেই দেখেছি আমি বাংলাদেশের ইতিহাসটা। তো সাধারণ মানুষের কথা একদম, যে একটা গ্রামের একটা কৃষক, একটা শ্রমিক, একটা তাঁতি, সে কি চাই, তাকে আমি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবো, আমাদের অ্যাকচুয়ালি দরকার সেই রকম রাজনৈতিক মানুষজন। তো আমার মনে হয় যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী একটা সময় আমরা আছি, এই সময় যেহেতু মানুষ একটু সচেতন হয়েছে এবং তরুণদের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সব সময় থাকে, যেহেতু তরুণদের সবসময় সবকিছুকে একটু পরিবর্তন করার, নিজের মতো করে চেঞ্জ করে নেওয়ার একটা আবহ সব সময় থাকে। তো আমার মনে হয় এই ভোটেও এটা খুব ভালো মতো প্রকাশ করার একটা পসিবিলিটি খুব ভালোই আছে আর কি, আমার যেটা মনে হয় আর কি। অ্যান্ড অনেক ক্ষেত্রে যেমন জুলাই বিপ্লবের সময়, আমরা জুলাই বিপ্লব চলাকালীন সময় আমরা যেমন দেখছি যে, যেমন আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি, সে সময় আমরা দেখছি যে এমন অনেক ফ্যামিলি আছে যার বাবা আপনার আওয়ামী লীগের থেকে আপনার কি বলে মেয়র হয়েছে অথবা আপনার কাউন্সিলর হয়েছে, তার ছেলে কিন্তু ঠিকই জুলাই আন্দোলন করতেছে। অর্থাৎ মানে বাংলাদেশের মধ্যে যে সমস্যাটা ছিল যে আমার বাবা করে আওয়ামী লীগ, আমার বাবা করে আওয়ামী লীগ, ফলে আমি কি করব, আমিও আওয়ামী লীগ করব, অথবা আমার বাবা বিএনপি করে, আমার দাদা অনেক জায়গাতে এরকম ভেঙে গেছে, এরকম অনেক পরিবর্তন হয়েছে। তো আসলে আমার মনে হয় যে বাংলাদেশের যে ভোটিং যে মানে যে ভোটার রয়েছে, ভোটারদের মনস্তত্ত্বে একটু ভালো পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা ইতিবাচক হিসেবে দেখতেছি, এবং আমি মনে করি যে এই ভোটের মাঠে একটা প্রভাব এটার পড়বেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক সাব্বির, আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচনের প্রসঙ্গ আসলে কিন্তু আওয়ামী লীগের ইস্যুটা ঘুরে ফিরে আসলে আসে, তাদের কত শতাংশ ভোট, তাদের ভোটটা নেয়ার ব্যাপারে বিএনপির নেতাদের মধ্যে আপনি দেখবেন যে এক ধরনের কিন্তু সফট ব্যাপার স্যাপার আছে, জামাতের শীর্ষ পর্যায়েরও কিন্তু এই মানে ভোটটা তো আসলে দরকার তার জেতার জন্যে। একই সঙ্গে এই যে শেখ হাসিনার যে রায় হলো, এই রায়ের পরে যেমন একটা ভীতি বা মনে হচ্ছিল যে অনেক কিছু হবে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানে পর্যায় থেকেও তেমন কোনো বিবৃতি নাই, বা ভারতের বিবৃতিটা খুবই ধোঁয়াশাপূর্ণ, এবং রাজপথেও মানুষকে সেভাবে আসলে পাওয়া যায়নি। মানে এই সব কিছু মিলে মানে মানে আওয়ামী লীগ কতটা ফ্যাক্টর হবে আগামী নির্বাচনে, বা এই ভোট যদি তারা না দিতে যায় সেটিও কি আসলে বিরাট কোনো ঘটনা ঘটবে কিনা? হ্যাঁ, ধরুন হাইপোথেটিক্যালি যদি বিচারটা পরে হতো, হ্যাঁ, তাহলে আমার ধারণা যে আওয়ামী লীগের 30% ভোট বা 35% ভোটের মধ্যে 10 to 12% ভোট দিতে আসতো। আচ্ছা, হ্যাঁ, তা আমার মনে হয় যে এখন যে বিচারটা হওয়ার পরে এইটা একটা ফ্যাক্টর হতে পারে, ভোট দিতে আসবো না, ভোট দিতে তাদের মধ্যে আগ্রহ কমিয়ে দিতে পারে বলে আমার মনে হয়। তারপরেও আমি মনে করি একটা পার্সেন্টেজ, সেটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে। আগে ভাবতাম 10 to 12, এখন হয়তো আরও কম আচ্ছা আসবে হয়তো তারা ভোট দিতে আর কি। আসবে তার কারণ হচ্ছে যে তৃণমূলের ভোটাররা কিন্তু তাদের মূল ইস্যুটা হলো সারভাইভেল, আমার টিকে থাকতে হবে, মানে সে দেখিয়ে হলে ভোটটা দিতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এটা একটা বিষয়, সারভাইভেলের একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে অনেককেই দেখবেন যে বিএনপি, আওয়ামী লীগ, ইভেন জামাত একই পরিবারের মধ্যে হয়তো আত্মীয় স্বজন আছে, এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজন আছে, তাদেরকে অ্যাটলিস্ট ভোটটা দিতে যাবে। আরেকটা হলো যে কোনো কোনো এলাকাতে মাইনরিটির একটা বিষয় আছে, কারণ মাইনরিটিরা একটা আতঙ্কের মধ্যে ভোগে যে আমরা যদি ভোট না দিই তাহলে আমাদের ক্ষতি করার একটা সম্ভাবনা থাকে। তো মাইনরিটিদের একটা ভোট যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং একটা পার্সেন্টেজ ভোট যাবে, তবে সেটা কত পার্সেন্ট সেটা হয়তো একদম বলা হয়, তো এটা কোনো অবস্থাতেই 10% ক্রস করবে বলে আমার মনে হয় না অন্তত। কিন্তু এই যে নির্বাচন বানচালের হুমকি বা নানান বিষয় আশায় তো আছে, এই চেষ্টা তো আসলে আওয়ামী লীগ কম করবে না, একেবারেই ছেড়ে দেওয়ার মতো ব্যাপার না। মানে এটিও কি আসলে খুব বেশি দোপে টিকবে কিনা, আপনি কি মনে করেন? আমার মনে হয় যে সেটার একটা প্রস্তুতি হয়তো সরকার আছে, তবে আমি মনে করি যে ওই ভোটের আগে এই বিষয়টা তাদের, এটা তো মানে স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে এই বিষয়গুলো নিয়ে সরকার ভাবছেন। হ্যাঁ, তো ভাবলে তো অবশ্যই তারা ল এনফোর্সিং বাহিনী দিয়ে এটা মানে মাঠ পর্যায়ে যে অপারেশন করতে পারবেন তারা, এবং যে অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় আছে সেগুলোকে
তারা উদ্ধার করবেন, যেটা সবসময় হয় ভোটের আগে, যে অস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধার করা আর কি। তবে যেটা অ্যালার্মিং, আমি আজকের পত্রিকায় দেখলাম যে এটা অ্যালার্মিং এক অর্থে, আবার সরকারের পূর্ব প্রস্তুতির জন্য এই তথ্যটা হয়তো কাজে লাগবে, যে অনেকগুলো কিশোর গ্যাং, বিভিন্ন গ্যাং প্রস্তুত হচ্ছে নির্বাচনকালীন সময়ে। এটা হয়তো নির্বাচনের জন্য একটা আতঙ্কজনক বিষয় হতে পারে। তবে নির্বাচনের সব কিছু ছাপিয়ে ওই প্রশ্নটা হয়তো, যে এটাকে অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করা যাবে কিনা, সেই প্রশ্নটা হয়তো থাকবে। কিন্তু আমি স্যার ছোট করে জানতে চাই যে আগের রায়গুলো নিয়ে যে যত বিতর্ক হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা নানান বিবৃতি হয়েছে, মানে এই শেখ হাসিনার রায়ের পরে কি এরকম কিছু দেখতে পেয়েছেন, বা এটাকে কিভাবে নিল আর কি সারা পৃথিবী? আমার কাছে তেমন কোনো সারা আমি তো দেখিনি। ইভেন আমি কালকে স্কাই নিউজে দেখছিলাম দ্য ওয়ে সজীব ওয়াজেদ জয় এটা ডিফেন্ড করছিলেন, তার মায়ের বিরুদ্ধে যে রায়টা হলো, সেখানে কিন্তু আমার কাছে মনে হয়নি উনি খুব স্ট্রংলি এটাকে প্রত্যাখ্যান করতে পেরেছেন। বলেন উনি এটার কাউন্টার ন্যারেটিভ হিসেবে পুলিশের মৃত্যুর বিষয়টাকে সামনে নিয়ে এসছেন, যে ওইটাকে কাউন্টার করার জন্য তিনি আরেকটা বিষয় সামনে নিয়ে এসেছেন, কিন্তু ভ্যালিড কোনো কজ আসলে উপস্থাপন করতে পারেনি। কোনো ভ্যালিড স্যার ধন্যবাদ। আমি আহমদ সামরান আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে একটা বছর আপনারা পার করলেন, মানে এই সময়ে আগামী দিনে আপনাদের মর্যাদা যা কিছুই অন্তর্বর্তী সরকার দেখ না কেন, মানে দীর্ঘদিন তো বাঁচতে হবে আসলে রাজনৈতিক সরকারের সাথে, কিন্তু এই সময়টা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আশ্বাস, প্রতিশ্রুতি বা আপনাদের কাছে আসা, আপনাদেরকে দেখা, সহযোগিতা করা, এটা পেয়েছেন কতটা? সহযোগিতা তো কখনো চাই নাই। আপনারা চান নাই, মানে তাদের স্বপ্রণোদিত হয়ে আসা বা আপনাদের স্বপ্ন পরবর্তীতে বাস্তবায়ন করা হবে, এটা কেমন দেখেছেন? আদৌ ছিল কিনা বা ওই বিশ্বাসটা আছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে তো তাদের বিবেকের তাড়নায় তারা করছে, আবার কিছু কিছু জায়গায় হয়তো লোক দেখানোর জন্য করছে। ওইটা আসলে অত বেশি একটা ম্যাটার করে না। তারা তাদের মানে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে সুন্দর একটা নতুন বাংলাদেশের জন্য তারা কতটুকু নিজেদেরকে উজাড় করতে পারে। সেখানে তারা যদি এখনো ওই পুরাতন যেই বন্দোবস্ত নিজেদের স্বার্থের দিকে তাকায় থাকে, সেক্ষেত্রে মানে সেটা হবে হচ্ছে গিয়ে কনসার্নের বিষয় আর কি। মানে জুলাই যোদ্ধাদের জন্য কি করতেছে এটা বিরাট কোনো ইস্যু? জুলাই যোদ্ধাদের জন্য কি করতেছে সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে হ্যাঁ যারা আহত হয়েছে, যাদের সেটাই বলা, পঙ্গুত্ব বরণ করছে, যার জীবন এক জায়গায় আটকায় গেছে, বা শহীদ পরিবারদেরকে তারা কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে শহীদ কিনা, পরিবারগুলো। তো এটার জন্য তো হচ্ছে গিয়ে অলরেডি ইন্টারিম সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করছে, বাট আনফরচুনেটলি জিনিসগুলো বাস্তবায়ন হইতেছে না। জিনিসগুলো যদি বাস্তবায়ন হয় সেটাই যথেষ্ট, বাট আমরা তো মানে বাস্তবায়নই হইতে দেখতেছি না আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে মানে স্যার একটু আগে যেটা বলতেছিল, আমি মনে করি আসলে মানে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থেকে ইররিলেভেন্ট হয়ে গেছে। আপনি মানে 2008 সালে ওরা ক্ষমতায় আসার পর থেকে তো আর কোনো ইলেকশন হয় নাই। 9 সালে পিলখানার ট্র্যাজেডি ঘটলো, এরপরে সাগররুনির সময় একটা খুব নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছিল। একের পর এক ইভেন্ট শেয়ার বাজার থেকে শুরু করে তারপর মোদি বিরোধী এমনিতেই নাই, সে ইলেকশন দেয় নাই এত বছর ধরে, যার কারণে আমরা যে মানে কল্পনা করি যে আওয়ামী লীগের হয়তো 30% ভোট, বাট মেবি ইন রিয়েলিটি ওদের 1-2%ও ভোট নাই, হইতেই পারে, বিকজ ও তো ইলেকশন দেয় নাই লাস্ট 15-16 বছরে। আবার এত এত ঘটনা ঘটাইছে, সবগুলো হচ্ছে গিয়ে ছাত্রদের বিরুদ্ধে। তো যেই জায়গায় ওদের মাসেল পাওয়ার কম ছিল ওই জায়গাতেই ওরা কিন্তু কোনো সুবিধা করতে পারে না। ধরেন আমি উত্তরায় বাসা, কখনোই ওদের একটা স্ট্রং অবস্থান তৈরি করতে পারে নাই, বিকজ ওই যে ওই জায়গায় সেটা আসলে এবারে নির্বাচনে দেখা যাবে যে আসলে তারা ভোট না দিতে আসলেও আসলে মানে কোনো ফ্যাক্টর হচ্ছে কিনা আর কি। সাজিদুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে তরুণরা তো নানা কিছু দেখেই তো আসলে ভোটটা দিবে আর কি, কিন্তু এবারের তরুণদের চোখে কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ? এটা কি আসলে সংস্কার, নাকি হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা, নাকি হচ্ছে তাদের জব সিকিউরিটি, মানে কোন বিষয়গুলো তরুণদের মাথায় আসলে মানে ম্যাটার করবে আর কি ভোট দেওয়ার ক্ষেত্রে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে? আমার আসলে মনে হয় যে আপনার বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল যারা ভোটে দাঁড়ায়, অথবা যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ভোটে দাঁড়ায় আর কি, তাদের ইশতেহারের যে ওয়েটা, সেইটা অনেক জায়গাতেই মানে যতটা দেয়া হয়
ততটা আসলে বাস্তবায়ন হয় কিনা সেগুলো নিয়ে অনেক সন্দেহ আছে। এবং ইশতেহারে যে আসলে কি দেয় এটা মানুষ আসলে এটা নিয়ে কনসার্ন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। যে এইটা আসলে মানুষজনের আসলে জানে কি জানে না, এটা একটা বড় ফ্যাক্টর আর কি। মানে মানুষ জানে যে এই ইশতেহারটা বাস্তবায়ন হবে না, এটা ধরে নিয়ে আসলে এটা মানুষ ধরে পড়ে। নিয়ে আসলে যদি হয়, মানে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে যদি ভোট দিতে হয় আমাদেরকে অনেক সময় যাইতে হয় প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে, যে আমার যে ফেভারিট একটা ক্যান্ডিডেটকে চুজ করব, আমার মনে হয় যে এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না আসলে। পাওয়া যায় না। আপনার দেখতে হয় যে এই ক্যান্ডিডেটকে আমি এই কারণে ভোট দিচ্ছি না, একে দিচ্ছি না, একে দিচ্ছি না, এখন বাকি এই থাকলো মোটামুটি আমি যদি এখন একটা চিন্তা করি তাহলে এই 4-5 জনের মধ্যে আবার মানে মোটামুটি কম্পেয়ার করতে গেলে আমি এই ভোটটা দিতে পারি। আমার মনে হয় আমাদের ভোটটা অনেকটা এইরকম হয়ে যাবে আর কি। তরুণদের ক্ষেত্রে যদি এরকম ভোটের ক্ষেত্রে আসে আমার মনে হয় অনেকটা এইরকম হবে। কারণ অ্যাকচুয়ালি আমি যদি দেখি যে বাংলাদেশের মধ্যে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো অলরেডি ফাংশন করতেছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা তরুণ হিসাবে কার প্রতি আসলে ভরসাটা করব? আমি কি বিএনপির প্রতি ভরসা করতে পারবো পুরোপুরি, জামাতের উপর সম্পূর্ণ পুরোপুরি ভরসা করতে পারবো, নাকি এনসিপির উপর পারবো? আওয়ামী লীগের কথা তো দূরেই গেলাম, তারা তো সরাসরি আমাদের মানে রক্তের বন্যা বয়ে দিছে। তো এই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে এখানে একটু ব্যাপার আছে, যে এখন ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু ভোটটা হবে আপনার প্রত্যেকটা আসন ভেদে ভেদে, তখন কোন আসনের প্রার্থী কিভাবে দাঁড়াচ্ছে, সেই কিভাবে মানুষের সাথে কানেক্ট করতে পারছে, অনেকটা এইরকম ভাবে। এন্ড আমার সেও আসলে কোন পলিটিক্সের অংশ হিসেবে সে সেখানে এসছে সেটা তো ব্যাপার। হ্যাঁ, সেটাও ম্যাটার করবে আর কি আসলে, যে কোন পলিটিক্সের অংশ হিসেবে আসছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটু ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক সাব্বির, আপনার কাছে জানতে চাই যে গণভোটের তো একটা সুরাহা আসলে হলো, নির্বাচনের দিনেই হবে, কিন্তু গণভোটের এই যে হ্যাঁ ভোটের যে 4টা প্রশ্ন আসলে দেওয়া হয়েছে, এইটি কি আসলে কতটা সহজ হলো, বা এটা একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ বা একটা শিক্ষিত মানুষই বা কতটা নিতে পারবে, বা এটিকে আরও সরলীকরণ করা দরকার আছে কিনা? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এটির মাধ্যমে সত্যিকারের সংস্কার আসলে হচ্ছে কিনা? থ্যাংক ইউ। আমি এই সরকারের এই সিদ্ধান্তের পরে আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গিয়েছি আর কি, এবং এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সবাই কিন্তু এই বিষয়টাতে খুবই ক্রিটিক্যাল। তাদের বক্তব্য হচ্ছে যে এটা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এখন ধরেন 4টা অপশন যদি সেখানে থাকে, তো 4টা অপশনের মধ্যে যদি কেউ বলে যে আমি এটা দিব এটা দিব না, তো দেখা যাবে যে ওই 4টার মধ্যে মানে কি বলবো, যে 4টার মধ্যে সে 2টা হ্যাঁ করতে চায়, বাকি 2টা না করতে চায়, সেই সুযোগ তো তার নাই। আমার মনে হয় এটা একটা মানে এখানে কি সবগুলোতে হ্যাঁ করতে হবে অথবা সবগুলোতে না করতে হবে? এক্স্যাক্টলি, আপনাকে সেভাবে বাধ্য করে দিলেন। হ্যাঁ, বাধ্য করছেন তো, এবং এটা হবে না শেষ পর্যন্ত। আমার ধারণা এই বিষয়টা নিয়ে রিথিঙ্ক করতে হবে। এটা যখন আপনি যখন ব্যালটে যাবেন, তখন ব্যালটে আপনাকে একটা প্রশ্নই দিতে হবে মানুষকে বোঝার জন্য আর কি, বা সব কিছু মিলাইয়া যদি একটা প্রশ্ন করতে পারেন, সেটাই হবে সবচেয়ে বোধগম্য করে। আর গণভোট একটা নৈতিক জায়গা তৈরি করে দেবে সংস্কারের, এটুকুই। কিন্তু আলটিমেটলি এটা সংসদে গিয়ে এটাকে আপনার সংসদের দায়িত্ব হচ্ছে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আশার দিক তো আছে, ডেফিনেটলি আশার দিক তা তো বটেই, আশার দিক তো অবশ্যই আছে আর কি। যে প্রস্তাবগুলো এখানে আছে এগুলো যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, আমি বলছি যদি হয়, তাহলে আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখবো আর কি, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আহমদ সামরান, মানে এই যে মানুষ যে আসলে এভাবে জ্বলে উঠলো এবং দেখা গেল যে ঠিক আছে পরবর্তী সরকার আসলো, অনেক কিছুই বাস্তবায়ন হচ্ছে না, কোনো ধরনের কোনো আগ্রহ নাই, এই একটা ট্রেডিশনাল সরকার যদি বাংলাদেশ আবার পায়, আপনি কি মনে করেন যে এই গণজাগরণ যে মানুষের মধ্যে হলো, মানে ওই সরকার কি টিকতে পারবে? এই জুলাই যোদ্ধারা বা আগামীতেও যারা আসলে অন্য নামের যোদ্ধা হবে, তারা কি আসলে এই সরকারকে টিকতে দিবে কিনা? আপনি কি মনে করেন একজন তরুণ হিসেবে? আমার যেটা মনে হয় আর কি, যে পরবর্তীতে যেই সরকারি আসুক না কেন, সে ওই ফ্যাসিস্টের মতো বিহেভ করবে না, যে জনগণ একটা কিছু বিরুদ্ধে গেছে করতে চাইবে না, করতে চাইবে না। আর আমি কখনো তাদেরকে যেহেতু ক্ষমতায় দেখি না এবং তাদেরকে ওইরকম অ্যাক্ট করতেও দেখি নাই, সো আমার মনে হয় না যে ওরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে। আর যেখানেই হচ্ছে গিয়ে মানে আন্দোলন তৈরি হবে, এরকম গণহত্যা চালানোর মতো সিচুয়েশন ক্রিয়েট হবে না হয়তো। আর আমরা তো এখানে দেখতেছি যে সংস্কারের মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিষয়, সুন্দর একটা বিষয় চলে আসছে। আবার
বিরোধী দলগুলোকেও শক্তিশালী করার একটা চেষ্টা চলতেছে। তো এরকম মানে ম্যাসিভ কোনো ইস্যুস আশা করি আসবে না। আর যদি আসেও জনগণ তো এখন আগের তুলনায় বেশ সচেতন। সো এরকম কিছু আর কি হইতে দিবে না ইনশাআল্লাহ। সাজিদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই যে একটা ডিবেট বিএনপি এবং জামাতের মধ্যে আমরা প্রতিদিনই আসলে এখানে করি যে ছাত্র সংসদ নির্বাচনে জামাত ছাত্র শিবির ব্যাপক একটা ফলাফল নিয়েছে, তার মানে সারা বাংলাদেশকে তারা সেই চোখে আসলে দেখছে আর কি। কিন্তু এটাও তো সত্য যে মানে এই পরিবর্তনটা এমন রকম হয়েছে এটা কেউ কল্পনাও আসলে করতে পারেনি। ইভেন এটা ছাত্র শিবিরও করেছে কিনা, মানে তারাও এই স্বপ্নটা দেখেছে কিনা আমরা জানি না। মানে এই যে একটা চেঞ্জ, তো এবারের নির্বাচনও কি আসলে কার পক্ষে যাচ্ছে আমি সেটা বলছি না, মানে মানুষের কল্পনার বাইরে গিয়ে অন্য কিছু হয়ে যেতে পারে, অন্যভাবে তরুণরা চিন্তা করছে, সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, এরকম কিছু প্রত্যাশা করেন কিনা? আমার মনে হয় যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাকসু নির্বাচনটা আমি খুব কাছ থেকে দেখতে পারছি। তো আমার অ্যাকচুয়ালি মনে হয় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও হয়তো আসলে চিন্তা করে নাই যে আমাদের এই পরিমাণে একটা ভূমিধস বিজয়ের মতো অবস্থায় যাবে। ইভেনচুয়ালি আমরাও সারাদিন ভোট দিয়েছি, এদিক ওদিক গেছি, আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো বা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে, হয়তো বা বিএনপি মানে আপনার ছাত্রদল থেকে কেউ আসবে, এক্ষেত্রে আসবে। বাট আমার মনে হয় যেহেতু আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না, প্রায় বাংলাদেশের 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অলরেডি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন, সাধারণ মানুষ তো তেমন না, সেখানে ভোট কেনা বেচা হয়, ম্যানিপুলেটিং হয়, নানান কিছু হয়। মানে এত কিছু ছাপিয়েও কি মানে ওইরকম একটা উলটপালট কিছু হইতে পারে কিনা? আমার মনে হয় না ওই রকম একদম খুব লার্জ স্কেলে, আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন লার্জ স্কেলে আপনার উলটপালট হয়েছে সেই রকম হবে না, বাট ইম্প্যাক্ট একটা অবশ্যই পড়বে এইটার। কারণ মানুষজন অ্যাকচুয়ালি দেখতে পাবে চোখের সামনে থেকে যে কি ঘটতেছে, বা তারা আসলে দেখবে প্রার্থীটা কেমন। মানে অনেকটা ব্যাপার এমন হয়ে যায় যে আপনার যে সেই প্রার্থীটাকে আমি দেখতে পাচ্ছি যে তাদের প্রার্থীরা কেমন করতেছে, সেখান থেকে একটা দেখবে। যেমন বাংলাদেশের মানুষ কিন্তু আপনার বিএনপিকেও ক্ষমতায় দেখছে। এখন আপনার ধরেন ছোট করে হলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা শিবিরকে দেখতে পাচ্ছি যে তারা কিরকম করতেছে। তো প্রত্যেকেই নিজের কৃতকর্মের কেমন কাজ করতেছে মানুষজনের কাছে কিন্তু মোটামুটি একটু হলেও নোট থাকতেছে আসলে। তো এগুলো একটা ইম্প্যাক্ট থাকবে আমি মনে করতেছি। মানে নোটে নেয়ার মতো একটা বিষয় মানুষের সামনে এখন আসছে আর কি। আমার মনে হয় নোটে নেয়ার মতো একটা বিষয় আসছে অ্যাকচুয়ালি। আমি এখানে আমার যেটা মনে হইতেছে আর কি যে এই ইলেকশন, ডাকসু ইলেকশন বা যেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেটা হয়েছে, এখানে পুরাতন যেই সিস্টেমটা ছিল যে মাসেল পাওয়ার, তারপরে হচ্ছে বড় ভাই ব্রাদারের প্রেশার, ওই জিনিসটা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে, যার কারণে এরকম একটা জিনিস। এবং এটা বাংলাদেশের মানুষও মনে হয় প্রত্যাখ্যান করবে, মানে এরকম মনে হয়। কারণ মানে এখন প্রায় 7 কোটি মানুষ ফেসবুক চালায়, ইন্টারনেট সবার হাতে হাতে। আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না। মানে একটা নেতা একজনকে থাপ্পড় দিল তো এটা পরের দিন চলে আসছে, মানে কত কিছু কে কি কেমন বিহেভ করতেছে, কে আমি গতকালকে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির একটা নেত্রী মনে হয় কার্যকরী সদস্য, মানে তার একটা ভিডিও দেখলাম, আমি দেখলাম এরকম 50টা মোবাইল থেকে 50 রকম ভিডিও, মানে সে আসছে সাইড থেকে পেছন থেকে, তার মানে কোনো কিছু মানুষের বাইরে যাওয়ার আসলে সুযোগ নাই। আমি আসবো আরো একটি ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। আহমদ সামরান, আপনার কাছে জানতে চাই যে তারপরেও যতটুকু সংস্কার হয়েছে, অন্তর্বর্তী সরকার কি মানে একেবারে তো আর ফেল করে নাই, মানে অনেক কিছুই করেছে কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে 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 একটা জায়গায় নিয়ে আসছে, যদিও সরকারটা অত ভালো চালাতে পারেনি, যেটি তারা নিজেরাও বলেছেন আর কি। কিন্তু এর পরবর্তীতে যা কিছু তারা রেখে গেলেন, রাজনৈতিক সরকার এসে একেবারেই বাস্তবায়ন করবে না এটা চাইলেই কি আসলে পারবে কিনা, তাকে করতেই হবে কিনা, মানে বাধ্যবাধকতা না থাকলেও 30টার মতো বিষয়ে তো কোনো ডিসেন্টও ছিল না। প্রত্যেকটা রাজনৈতিক দল ওগুলাতে একমত। ইস্যু আছে জাস্ট 4 থেকে 5টা বিষয়ে। তো ওই 4 থেকে 5টা বিষয় আশা করি যে গণভোটের পরও সলভ হয়ে যাবে আর কি। অ্যান্ড যেহেতু তারা মানে সকল রাজনৈতিক দলই এই বিষয়গুলো নিয়ে একমত, সেহেতু এই বিষয় নিয়ে আর ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে সংস্কার আসলে হচ্ছে আর কি। এবং এই যে আপনি যেহেতু অল্প কয়েকদিনের জন্য গুম ছিলেন, গুমের বিচারটা তো আসলে সেইভাবে অত পরিষ্কারভাবে করা যায় না, সহজ না, যেহেতু এভিডেন্স নাই, মানে সেই বিচারের রায় বা এখনো কিন্তু আসলে আগায় নাই, সেটার ব্যাপারে আপনার বক্তব্য কি? একটা বড় রায় তো অলরেডি হয়ে গেছে। ট্রাইব্যুনালকে যথেষ্ট আন্তরিক হিসেবে দেখতেছি, এবং এভিডেন্স নাই বলাটা ভুল। মানে আমি তো একবারে কম্পারেটিভলি কত স্টেপ হেঁটে কোন দিকে গেছি সেগুলা A to Z সব তথ্য আছে আর কি। ইভেন গুম কমিশন অসাধারণ কাজ করছে, তাদের কাছে মানে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে। তো
আশা করি যে খুব দ্রুতই ওই বিচারটাও হয়ে যাবে। ধন্যবাদ। সাজিদুল, আপনার কাছে একটু জানতে চাই যে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যত পরিবর্তন, আসলে বাংলাদেশের তরুণরা বা অন্য মানুষেরা মানে ওই আগের পুরনো জায়গাতে কি আসলে তাকে জোর করে নিয়ে গেল সে ফিরে যাবে কিনা, মানে ওই পুরনো সংস্কৃতি, পুরনো রাজনীতি, আপনার কি মনে হয় যে একটা ব্যাপক একটা শিফট পরিবর্তন হয়েছে কিনা? আমার মনে হয় পরিবর্তন হয়েছে, বাট মানে ব্যাপক যেভাবে বলছেন এভাবে আসলে হয়েছে কিনা আমার আসলে মানে এটা আসলে মানতে চাচ্ছি না আসলে, যে ব্যাপক আসলে হচ্ছে না। মানে পরিবর্তন হয়েছে, ইটস ওকে। কারণ আপনি চিন্তা করেন যে এই পরিবর্তনটা হচ্ছে কিভাবে। সামরান আমার পাশে আছে, তার মতো কত মানুষ যারা আপনার আহত হয়েছে, তারপরে 1400 প্রায় মানুষ নিহত হয়েছে। এতগুলা মানুষের বিনিময়ে আপনার আমার মনে হয় পরিবর্তনের পাল্লাটা আরেকটু ভারী হতে পারত। মানে আমাদের স্যাক্রিফাইস যতখানি ছিল জুলাই, অর্জন ততটা আসলে বড় মনে হয় না। এবং আমার মনে হয় যে পরিবর্তনের জায়গা আমাদের আরো অনেক মৌলিক জায়গাতে পরিবর্তন করার জায়গা ছিল। সংস্কার করছেন, যাই করছেন, মানে সামরান যেমন বললো আপনার যে কি বলে যে চাইলেই হয়তো মানে আপনার নোট অফ ডিসেন্ট করা যেত, যেগুলো করা মানে চেঞ্জ করা হয়তো বা যাবে না। বাট আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখছি যে আমাদের সংবিধানই পরিবর্তন করে ফেলাই। 17 অথবা 18 বার সম্ভবত আমাদের সংবিধান পরিবর্তন হয়ে গেছে। এই সংস্কারগুলো পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারা মানবে কি মানবে না, এটা তো তখন আমরা এখন থেকে বলতে পারি না। আমার মনে হয় না মানার তো একটা পসিবিলিটি আসতে পারে, সেটা যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন। তো এই জায়গাটা আমি জাস্ট অ্যাড করলাম আর কি ওই ব্যাপারে। আর আমার মনে হয় যে বাংলাদেশের তরুণরা এখন মোটামুটি সচেতন আর কি। একদম পুরনো রাজনৈতিক ধারার মতো একদম চালিয়ে ফেলা যাবে না, বাট কিছু কিছু জায়গাতে এটা হইতে পারে। ধন্যবাদ। অধ্যাপক সাবির, আপনার কাছেই শেষ প্রশ্ন। মনোনয়ন বাছাইয়ের ব্যাপার কি আসলে কোনো বাদ বা কোনো নিয়ম কানুন কি করা যায়? যেমন এই যে মনোনয়ন প্রক্রিয়ায় ঝামেলা হচ্ছে, বিদ্রোহী গ্রুপ রাস্তাঘাটে নেমে যাচ্ছে, মানুষের ভোগান্তি বাড়ছে, মানে এখান থেকে বের হওয়ার কি কোনো পথ আছে কিনা? মনোনয়নের যে বিষয়টা, মনোনয়নের বিষয়ে তো আরপিওর কিছু স্পেসিফিক কিছু ধারাই আছে যেগুলো মেনেই তো আপনাকে মনোনয়ন দিতে হবে। এখন মনোনয়ন দেওয়ার পরেও অনেকেই সেটা মানতে চায় না, মানে তার প্রতিপক্ষ মানতে চায় না। এটার একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের দলগুলোতে যদি ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি থাকতো, যেমন আমেরিকার মতো, তারা যখন মনোনয়ন দেয় তখন দলের মধ্যে তারা প্রাইমারি করে, মানে তারা একটা সিলেকশনটা করে দলের মধ্যে দলের সমর্থক কর্মীদের মধ্যে ভোটাভুটি হয়, ভোটাভুটি হয়ে তারপরে কিন্তু সেই প্রক্রিয়াটা এখানে চর্চা হলে ভালো হতো। এখানে চর্চা হলে আমার মনে হয় যে অনেক সংকট। স্যার, আমার হাতে 1-1.5 মিনিট সময় আছে, এই জন্য বলছি যে আপনি তো পুরো প্রক্রিয়াটা আসলে দেখলেন। এই যে জুলাই বিপ্লব হলো, তারপরে অনেক পরিবর্তনের পরে বাংলাদেশ আসলে এই জায়গায়, অনেক অবিশ্বাস ছিল, অনেক কিছু হবে না মনে হচ্ছিল, কিন্তু অনেক কিছু হয়েছে। আসলে একটা রায় আমরা পেয়েছি, সংস্কার হয়েছে। মানে নির্বাচনের পরে জোট যেভাবেই আসলে হোক না কেন, মানে বাংলাদেশকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় যেতে পারবে কিনা, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে কিনা, একটা শক্তিশালী বিরোধী দল আসলে হয়ে উঠতে পারবে কিনা, আপনি কি মনে করেন? আমি একদিক থেকে বলবো আশাবাদী, কিন্তু আমার মধ্যে সন্দেহ কাজ করে আর কি, যে বাংলাদেশে সেই রকম ঘটনা ঘটবে কিনা যে কোনো একটি দল যদি নির্বাচনে 2/3 পেয়ে বসে, ধরেন 300 সিটের মধ্যে 180 বা 81টা সিট যদি পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই দলের মধ্যে, কারণ বাংলাদেশের বড় রাজনৈতিক দল, আমি বলছি না নতুন, বড় রাজনৈতিক দলের মধ্যে ওই প্রবণতাটা এখনো আছে যে কিভাবে আমার দলের আধিপত্যটাকে, আপনি দেখুন যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, আপনি একটা একটা করে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন, যে ধরুন আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবেন, আপনি পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেবেন, আপনি দুদকে নিয়োগ দেবেন, এইগুলো যদি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, এতে কি আপনার কোনো দলের ক্ষতি হয় না জাতির ক্ষতি হয়? রাষ্ট্রের উপকার হয়। আমি তো মনে করি রাষ্ট্রের উপকার হয়। কিন্তু স্যার, আমি সংখ্যাগরিষ্ঠতার প্রশ্ন যেহেতু আপনি নিয়ে আনলেন, সংখ্যাগরিষ্ঠ হলেও হওয়ার তো সম্ভাবনা আছে যেহেতু এখানে একটি দল অনুপস্থিত, কিন্তু এই যে যত গণভোট বা সংস্কার প্রক্রিয়ার যত কিছু দিয়ে বাদ দেয়া হলো, সেটি কি আসলে ওইটাকে ট্যাকেল করতে পারে কিনা, তাকে কি ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখতে পারে কিনা? সেখানে আপনার যেটা হলো যে আমি খুব আশাবাদী হতাম যদি এনসিপির যে রাজনৈতিক দল, তারা যে ধরনের রাজনীতির ধারা নিয়ে এগোচ্ছিল, তারা যদি ওই জায়গাতে স্ট্রং থাকতো, তারা একটা সাংঘাতিক রকমের চেক দিতে পারত যে কোনো সরকারকে।
মানে সরকারের যে ফ্যাসিবাদী হয়ে ওঠাতে তারা কিন্তু প্রতিরোধ করতে পারত, কিন্তু মানে কিন্তু সঙ্গত স্যার, কারণে একই সঙ্গে যে এবার জামাতকে নিয়ে যে প্রচুর হাইপ আছে মার্কেটে বা অনেক কথা শোনা যায়, সরকার গঠন করবে এরকম কিছু কথাবার্তাও আছে, মানে এটাও কি কোনোভাবে ব্যালেন্স করতে পারে কিনা? জামাত যদি একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আসে, আমার মনে হয় সেই ক্ষেত্রে আগামী পার্লামেন্টটা যথেষ্ট ইফেক্টিভ হওয়ার আমি একটা সম্ভাবনা দেখছি, যদি জামাতের সাথে এনসিপিও যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা একটা ভালো কিছু পাবো বলে আশা করি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ভোট তো অনেক পরে, যদিও ক্রমাগতভাবে সময় এগিয়ে আসছে, তবে জোটের সমীকরণ এখন চলছে। তবে সব কিছু মিলিয়ে একটা প্রত্যাশা আমাদের মধ্যে তৈরি হয়েছে, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং যেই বাংলাদেশের প্রত্যাশা 24 পরবর্তী সময়ে করা হয়েছে, সেটি একেবারে ওই মাত্রাতে না হলেও পরিবর্তন যে আসলে হবে সে ব্যাপারে সবাই একমত। তো আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।